আমরা অঙ্কটির খ প্রশ্ন নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করব। এখন তো নগদ প্রাপ্তি জাবেদা করার জন্য নগদ প্রাপ্তি জাবেদার একটি গড় আমরা করে রাখছি। তারই ক্রেডিট হিসাব খাত সূত্র নগদ আর বাটা ডেবিট, অর্থাৎ যেহেতু আমার একে প্রাপ্তি জাবেদা নগদ টাকা আসবে, নগদান হিসাব ডেবিট, আর বাটা যেহেতু আমরা প্রদত্ত বাটা বাটা আমরা মঞ্জুর করব দিব, তো সেক্ষেত্রে বাটাও ডেবিট, আর বিক্রয় প্রাপ্য হিসাব এবং অন্যান্য এই তিনটি গড় ক্রেডিট। তো প্রথমে আমরা বলি, দেখো নগদ প্রাপ্তি অর্থাৎ যেই নগদ লেনদেন গুলোর দ্বারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসবে, এটাই হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদায় এই লাইনগুলোই হবে। তো আমরা অঙ্কের প্রথম থেকে একটু দেখি। নগদে পণ্য বিক্রয় 25,000 টাকা। এই যে আমি পণ্য বিক্রয় করলাম, তাহলে আমার দোকানে বা ব্যবসায় কি হলো, টাকা আসলো, আর আসলেই আমরা নগদ প্রাপ্তি আবেদন লিখবো। তাহলে আমরা 2 তারিখ লিখলাম। 25,000 টাকা কিসের? পণ্য বিক্রয় করা হয়েছে, তাহলে ক্রেডিট এই করে হবে বিক্রয় হিসাব। হ্যাঁ, 25,000 টাকা একবার নগদের ঘরে, আরেকবার এই নামের ঘরে, অর্থাৎ বিক্রয়, এই বিক্রয়ের ঘরে 25,000 টাকা। এরপরে আসো 3 তারিখ, নগদে পণ্য ক্রয়। তো পণ্য ক্রয় করলে টাকা চলে যায়, সেটি নগদ প্রদান জাবেদায় এখানে না। এরপরে আসো ধারে পণ্য ক্রয়। এটি টাকা যায়ও চলেও যায় নাই বা টাকা আসেও নাই, এটি নগদান করতে হয় না। নগদে আসবাবপত্র ক্রয়, এক্ষেত্রেও আমরা আসবাবপত্র ক্রয় করলেও টাকা চলে যায়। আমার দরকার হচ্ছে টাকা আসবে এমন নগদ লেনদেন গুলো। এরপরে আসো 10 তারিখ, ব্যাংকে জমা দেওয়া হলো। এই ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক হতে অফিসের প্রয়োজনে উত্তোলন, এই দুইটি লাইন আমরা নগদ প্রাপ্তি বা প্রদানে লিখি না, কারণ এই লাইনগুলো দ্বারা আমাদের টাকা তৃতীয় কোনো পক্ষের কাছে যায়ও না, অথবা তৃতীয় কোনো পক্ষ থেকে আমার কাছে আসেও না। এগুলো শুধুমাত্র আমার ক্যাশ বাক্সা থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে যায়, অথবা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসে। এগুলোকে আমরা চলেও যায় এটিও বলি না, আবার টাকা আসে এটিও বলি না। আর 2 গড়া বা 3 গড়ায় এই ব্যাংকের লেনদেন দুটি আমরা কন্ট্রা এন্ট্রি হিসাবে উভয় পাশে দেখাই। তা আমরা চলে যাই জামানের নিকট হতে পাওনা 8,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 7,600 টাকা পাওয়া গেল। তো পাওয়া গেলেই তো আমাদের কাজ, কারণ পাওয়া গেলেই টাকা আসে। তাহলে এটি হচ্ছে আমার 15 তারিখ। আমরা লিখলাম জুলাই 15। তো এক্ষেত্রে যেহেতু আমরা কার থেকে পাইছি, জামানের কাছ থেকে, ও হচ্ছে আমাদের একজন দেনাদার বা প্রাপ্য হিসাব, যেটাই বলো, আমরা লিখলাম দেনাদার হিসাব। তো খেয়াল করো, আমরা পাইতাম কত? 8,000 টাকা, অর্থাৎ এই দেনাদারের ঘরে আমরা 8,000 টাকা লিখবো, কারণ আমরা দেনাদার থেকে প্রাপ্য আর প্রাপ্য হিসাব, আমরা এখানে প্রাপ্য লিখলাম। হ্যাঁ, প্রাপ্য হিসাব লিখলাম, দেনাদার বা প্রাপ্য। তাহলে আমরা প্রাপ্যের ঘরে 8,000 টাকা লিখবো, কারণ আমরা পাইতাম প্রাপ্য হিসাব থেকে আমরা 8,000 টাকা পাইতাম, কিন্তু পূর্ণ নিষ্পত্তিতে আমরা পাইছি কত? 7,600 টাকা পাওয়া গেল। তাহলে আমরা পাইতাম দেনাদারের কাছ থেকে পাইতাম 8,000 টাকা, তার মধ্যে পূর্ণ নিষ্পত্তি মানে বাটা ছাড়ে 7,600 টাকা পাইছি। তাহলে আমরা নগদের ঘরে 7,600 টাকা লিখবো, 7,600 টাকা। এখন ফাইনাই কত, বা 2টা টাকার ডিফারেন্স হচ্ছে 400 টাকা, আর এটি হচ্ছে নগদ বাটা বা ছাড়। তাহলে দেখো আমার এই যে এই 5টা ক্রেডিটে 8,000 টাকা, আর এই 2টা ঘর ডেবিট, 2টা ঘর মিলেই 8,000 টাকা সমান হয়, অর্থাৎ 7,600 যোগ 400 আমার 8,000 ডেবিট এবং ক্রেডিট সমান হয়। এবার আসো কমিশন পাওয়া গেল 18 তারিখ, যেহেতু পাওয়া গেছে তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় হবে। এবং কি পাওয়া গেছে? কমিশন পাওয়া গেছে। আমরা লিখলাম কমিশন আয় হিসাব। কত টাকা কমিশন পাওয়া গেল? 2,000 টাকা। নগদের ঘরে একবার লিখতেই হবে, আর এই নামের ঘরে, এখন এই নাম তো
এখানে কোনো ঘর নাই, তাহলে আমরা এটি অন্যান্যের ঘরে লিখব। এরপরে 20 তারিখ প্রদত্ত হলো, রহমান ট্রেডার্স কে প্রদত্ত হলো অর্থাৎ দেওয়া হলো, সেটি এখানে হবে না। আসবাবপত্রের অবশ্যই এটি নগদ লেনদেনেই না, এটি অনগদ লেনদেন। এরপরে কর্মচারীদের বেতন বাবদ এত টাকা পরিশোধ করলেও টাকা চলে যায়। তাহলে আমরা এখানে সর্বমোট 3টি লেনদেন পাইছি। তো আমরা যদি ঘরগুলো যোগ করি 25, 32, 37,600, এই ঘরে শুধু 400 বাটার ঘরে 25,000, বিক্রয়ের ঘরে 8,000, প্রাপ্যর ঘরে এবং 2,000 অন্যান্যের ঘরে। এই হলো আমাদের নগদ প্রাপ্তি জাবেদা অর্থাৎ খ প্রশ্নের উত্তর।